হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। আজ টিউসডে, আমি বাড়ি যাব, তারই তোড়জোড় করে একেবারে নিচেও এসে গেছি। ভেবেছিলাম একটু সকাল সকালে বেরোবো, তাতে রোদের রেস্টটা একটু কম পড়বে, কিন্তু সেটা আর হলো না। বেরোতে বেরোতে ওই 11টা মতোই বেজে গেল। আজ সকাল থেকে যদিও রোদটা একদম চড়াও হয়েছে, তবুও কিছু করার নেই, আজকে বাড়িতে যেতেই হবে। তবে তোমাদের কাছে আগেই সরি চেয়ে নিচ্ছি, কারণ আমি চেষ্টা করি প্রত্যেক দিন কিছু না কিছু শেয়ার করতে তোমাদের। ওখানে গেলে ঘোরাঘুরিতে সবটাই গুছিয়ে উঠতে পারি না, একদম হচপচ হয়ে যায়। যাই হোক, দুজনে একসাথে বেরোলাম। ও আমাকে ট্রেনে তুলে দিয়ে বাজার নিয়ে একবারেই বাড়িতে আসবে। খুব কাজের প্রেশার না থাকলে উইকডেজ গুলোতে যদি আমি এখানে আসি বা এখান থেকে যাই, ও চেষ্টা করে আমাকে ট্রেনে তুলে দিয়ে আসতে, আবার স্টেশন থেকে নিয়ে আসতে। নচেত আমি কখনো উইকডেজে খুব একটা দরকার না থাকলে এখানে আসি না। তবে উইকডেজে আমি বাড়িতে যাই, কারণ ম্যাক্সিমাম ডেতেই আমি মানডে করেই বাড়ি চলে যাই। আজ তো আর সেটা হলো না, টিউসডেতেই আমাকে বাড়িতে যেতে হচ্ছে। আর 11টার দিকে যাচ্ছি, ওর 12টার দিকে লগ ইন করতে হবে, তাই আমাকে ট্রেনে তুলে দিয়ে এসে ও ইজিলি লগ ইন করতে পারবে। তোমাদের সাথে গল্প করতে করতে আমরা প্রায় স্টেশনের কাছে। তবে গাড়ি রাখতে হবে সমস্যা, জানো তো, এই যে রাস্তা সামলে ওইদিকে গিয়ে গাড়ি রাখতে এত প্রবলেম হয়ে যায়। তবে সকাল বলে নয়, যে কোনো সময় আসলেই একই সমস্যা হয়। আর তোমরা তো জানোই এই স্টেশনে সব সময় কেমন ভিড় থাকে। যাই হোক, অতি কষ্টে পেরিয়ে চলেও আসলাম। আসলে আমাদের তাড়াটা থাকে, আমরা এত শর্ট টাইম নিয়ে বাড়ি থেকে বেরোই, আর এদিকে ট্রেনও দেখাচ্ছে একদম কাছাকাছি। এই ট্রেনটা না পেলে আবার পরে যে ট্রেনটা আছে তাতে খুব ভিড় হবে। এখন দেখছি রানাঘাট আছে, রানাঘাটটাতে গেলে একটু ফাঁকা পাবো। তবে একটা ভালো জিনিস কি জানো তো, সকালের দিক থেকে মোটামুটি ওই 11টা সাড়ে 11টা অব্দি আমাদের ওইদিকে ট্রেনগুলো মোটামুটি ফাঁকা থাকে। কিন্তু আবার 12টার পরে যদি হয়ে যায়, মারাত্মক ভিড় হয়ে যায়, একদম বসার জায়গা পাওয়া যায় না। কত মানুষ তাদের পছন্দের বাহনগুলোকে সারাদিনের জন্য ফেলে দৌড়েছে ট্রেন ধরে অফিসে, আবার সারাদিন পর ফিরে এসে স্বাদের বাহনটিকে দেখতে পাবে। এইভাবে বছরের পর বছর এদের অর্ধেক গন্তব্য থাকে বাড়ি, আর অর্ধেক থাকে গ্যারেজ। চলো তবে এগোই আমরাও, একটু দৌড়াতে হবে, ট্রেন ঢুকছে দেখাচ্ছে। আজ আর হেঁটে সামনের দিকে যেতে পারবো বলে মনে হয় না, পেছন দিকেই উঠতে হবে। তবে একটা সমস্যা হয় কি জানো তো, পেছনে উঠলে না অনেকটা নামার পর গিয়ে হাঁটতে হয়। তবে একটা কথা কি জানো তো, সমতলে হাঁটলে মনে হয় এখনো অনেক স্ট্রং আছি, যেই না সিঁড়ি দেখি এক ধাক্কায় বয়সটা যেন হু হু করে বাড়তে থাকে। ট্রেন থেকে নেমে ধরেছি বাড়ির পথ। আজ আর অটোর জন্য খুব বেশিক্ষণ বসতে হয়নি। তবে আকাশে না মেঘেদের এমন সাজো সাজো রব দেখলে মনটা যেন অনেকটা ভালো হয়ে যায়। মনে হয় আর তো কয়েকদিন, তারপরই তো মা আসতে চলেছে। অটো থেকে নেমে বিধ্বস্ত হয়ে শুরু করলাম হাঁটা। এখন আর পা কোনো মতেই চলতে চাইছে না, জানো তো, পুরো বিধ্বস্ত লাগছে আর এত ক্লান্তি লাগছে, মনে হচ্ছে পাটা যেন কেউ আটকে টেনে ধরে রেখে বলছে এবার বস একটু। রোদের তাপটা যেন একেবারে নাজেহাল করে দিচ্ছে পুরো। চারিদিক থেকে যেন গরমের একদম হলকা আসছে। এবার পুজোতে এই গরমে কি করে যে সবাই সেজিয়ে গুজিয়ে ঠাকুর দেখতে বেরোবে, আমি সেটাই ভাবছি। এই রাস্তায় ঢুকলে মনে হয় আর কিছুটা স্টেপই হাঁটতে হবে। ওই দেখা যায় বাড়ির গেট। কি যে কষ্ট হচ্ছে কি আর বলবো তোমাদের, এত রোদ বাইরে, রাস্তাঘাট পুরো খা খা করছে একদম। চারিদিক পুরো জনমানব শূন্য, একটা কুকুরকেও রাস্তায় দেখা যাচ্ছে না। কেই বা বেরোবে বলো তো এই গরমের মধ্যে। আমার মা এটা লাগাতে পারেনি, আর এটার কি অবস্থা করেছে, এটাকে শাড়ি বের করে ঢেকে দিয়েছে। সবকিছু এরকম ঢাকা ঢাকি কেমন করে রাখলে কেমন লাগে দেখতে। কি বলেছে বাবা? বাবা বলেছে ওদিকে যাও, যখন রান্না করবা যেন তেল চিটা না যায়। বাবা এই করবে না, তেল চিটা না যায়, ঢেকে রান্না করবা। আবার যখন রান্না বান্না হয়ে যাবে উঠিয়ে মুছে। এই কিছুদিন আগে যখন এটা বানানোর কথা বললাম, তখন তো পাগলা করে দিয়েছে বানাবে না। আর এখন যে বানিয়ে ফেলেছে, এখন সবাইকে ডেকে ডেকে একবার করে দেখানো হয়ে গেছে। পারলে পাড়ার লোককেও ডেকে একবার করে দেখিয়ে দেয় যেটা বানিয়েছে। কিন্তু ঢেকে রাখবা, রান্না করবা, আবার রান্না হয়ে যাবে তখন তুলে আবার মুছে রেখে বাবা।
লাঞ্চ কমপ্লিট করে একটু বাইরে আসলাম, তবে আজ আর বাইরে ঘোরাঘুরি করার মতন জোর নেই। রোদে পুড়ে এত ক্লান্ত হয়ে এসেছে, আর তার উপরে এখন সূর্যও যেই পরিমাণ তাপ দিচ্ছে, বাইরে দাঁড়ালে একদম পা পুড়ে যাওয়ার জোগাড়। এমনিতেও তো দুপুরে ভাত খাওয়ার পর আমার একটু ঘুমানোর দরকার আছে, তারপর আবার খাওয়া দাওয়ার পর চোখ একদম ঢুলু ঢুলু করছে। তাও তোমাদের একটু বাইরে চারিদিকটায় নিয়ে আসলাম ঘোরাতে। অনেকদিন তো এই ঘর থেকে বেরিয়ে মুক্ত নীল আকাশ, সবুজ গাছপালাগুলোর সাথে সাক্ষাৎ হয়নি। তবে আজ আর ওদের সাথে সময় কাটানোর ইচ্ছেটা একদমই নেই। তবে দাঁড়াও, সেদিন তোমাদেরকে দেখিয়েছিলাম না এই ডুমুর গাছটাতে কত ফল ধরেছে, তোমাদের বলেওছিলাম যে রোজ একটু একটু করে কতটা বড় হচ্ছে সেটা তোমাদের দেখাবো। এই কদিন তো বাড়ি ছিলাম না, তাই দেখাতেও পারিনি। অনেকটা বড় বড় হয়ে গেছে কিন্তু। তবে গাছের পাতাগুলোর মধ্যে যে ছোট্ট কুড়ির মতন একদম ফলগুলো ফুটে রয়েছিল, সেগুলোকে এখন আর আমি দেখতে পাচ্ছি না। হয়তো একটু বড় বড় হলে তারপর দেখতে পারবো আর তোমাদেরও দেখাতে পারবো। বাইরে আজকে রোদের তাপে মেঘগুলো যেন ঠিকঠাক ভাবে পেঁজা তুলোর মতন যে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেটাও আজকে আর করতে পারেনি। সূর্যি মামাকে দেখেছো কি ভয়ঙ্কর ভাবে তাকিয়ে রয়েছে। এতদিন মনে এনার্জি একটু কমে গেছিল, তাই ছুটিতে থেকে এনার্জি পুরোপুরি সঞ্চয় করে আবার ফিরে এসেছে আমাদের কাছে। ভাইদের ঘরে তো দুপুর থেকেই এসি চালিয়েছে, আসলে ওপরে তো একদমই পারা যায় না, কারণ ছাদটা একদম গরম হয়ে তেতে থাকে। চলো আমরাও ঘরের দিকে যাই। এখন প্রায় অলমোস্ট 7:45 মতন বাজে। আমি জাস্ট ঘুম থেকে উঠে আমার কাজ নিয়ে বসেছি, আর সাথে আমার এই ঘুম কাটানোর জন্য মা 1 কাপ ব্ল্যাক কফি করে দিয়েছে। ব্যাস ওই নিয়ে এখন চলবে কিছুক্ষণ কাজ। তবে প্রত্যেকবার এক কাহিনী হয়, ওখান থেকে বাড়ি ফিরে এই বিছানার ছোঁয়া একবার পেতেই না চোখের ঘুম যেন আর কাটতেই চায় না। মনে হয় কতদিন যে এই বালিশ চাদর সবাই আমাকে আদরও করেনি, তাই অধীর আগ্রহে যেন ওরাও পচে আমার বসে থাকে। একটু কাজ সেরেই বসলাম চুলে সিরামটা দিতে। আজ আর না রাত করে দিয়ে বেশিক্ষণ জেগে থাকার মতন একটুও এনার্জি নেই, তাই ভাবলাম এই কাজটা একটু তাড়াতাড়িও সেরে ফেলি। কাজ করতে করতে চুলটা ফ্যানের হাওয়ায় একদম ফুরফুরে হয়ে শুকিয়েও যাবে, ব্যাস আছড়ে একদম চুলটা বেঁধে নেব। বিশ্বাস করো কত ঘুমালাম, তাও যেন ঘুমটা একদম পিছুই ছাড়ছে না, এত ল্যাড লাগছে। ওই বাড়ি থেকে আসলেই না 2 দিন মতন আমার এমন ঘুমের রেস্ট থাকে। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন অলমোস্ট বাজে 11:45 মতো। আর যখন এখন আসলাম এই বাইরে একটুখানি আমাদের এই চালা চামুন্ডাদের একটু খাবার টাওয়ার দিতে হবে। আর আজ দুপুরে যেহেতু মানে ইলিশ মাছ হয়েছে, রাতেও সেম, কারণ তোমরা তো জানোই যে আমাদের রাতে আর সকালে সেমই ডিনার আর লাঞ্চ চলে। বাইরে কেউ কথাবার্তা বলছে এখানে। মা এখনও সবার জন্য খাবার রেডি করেনি, শুধু আমাদের টপিকে একটু ইলিশ মাছের কাঁটা দিয়ে একটু ভাত দিয়ে খেতে দিল। তারপরে আবার রুটি বানাবে, তারপরে তার আরও ছানাপুনো আছে, তাদের জন্য খাওয়া দাওয়া হবে। চাঁদটা কি সুন্দর, দেখ অপূর্ব লাগছে দেখতে। খেতে খেতে ও পায়ে ওষুধ দিতে দেবে? হ্যাঁ, খেতে খেতে দেবে পায়ে ওষুধ দিতে? এটা কি সিরিঞ্জ দিয়ে ওকে ওষুধ দেবা? বিটাডিন? কি হয়েছে ওর পায়ে? ফুটো? কার সাথে কামড়া কামড়ি করে আসছে তো ফুটো তো হবেই। ওর ওষুধ দিতে যেন বড় জ্বালা, ওষুধ খেতেও জ্বালা, ওষুধ দিতেও জ্বালা। ওকে মা এখন চালাতে থাকবে, ডাকতে থাকবে, সবকিছু করতে থাকবে, কিন্তু ও ওর মতন সোয়াগ দেখিয়ে বাইরে চলে যাবে। আরে এখন ওইদিকে যাবা? আরে আসবে না, যাও তুমি, যাও তুমি, যাও আমি ধরছি, যাও। ও এখন ওরা আসছে। দাঁড়া একটু, দাঁড়াবেই না। দেখো আমাদের বাড়িতে আবার নতুন তেলকীর্তি শুরু হয়েছে। আলুর যে কন্টেনার গুলোকে এখানে এনে রাখতে হচ্ছে, তার একটা কারণ আছে যদিও। এই যে আবার গণপতি বাপ্পার
আমাদের বাড়িতে আগমন দেখা দিয়েছে। ওই হলো, ভালোবাসা জেগে উঠেছে, তার বাহন আবার শুরু হয়েছে। এখানে একটা পাতা হয়েছে আজকে বিস্কিট দিয়ে, এখানেও একটা বিস্কিট দিয়ে পাতা হয়েছে। আসলে এই জায়গাটা তো আমাদের এখন ফাঁকা হয়ে রয়েছে, যার কারণে এই প্রবলেম। এখান থেকে আর ওদের এখন নতুন করে সব থেকে ফেভারিট খাবার হয়ে গেছে আলু। এখানেও এখন কিছু করতে পারে না, তাই আপাতত ওদের ভরসার জায়গা হচ্ছে এটা। যাই হোক, কিছু করার নেই। ফ্রেশ ট্রেশ হয়ে ঘরে আসলাম, দেখি বাবা ওই হলুদ ডায়েরিটা নিয়ে চলে এসেছে বাড়িতে। সেদিন দোকানে যখন ছিলাম একটু লেখালেখি করেছি, তাই বাবা বললো ওখানে রেখে কি হবে, বাড়িতে নিয়ে আসি, তোর কাজেও লাগবে, ডায়েরিটা শেষ হয়ে গেছে। আর এই ছোট্ট মতো যে ডায়েরিটা দেখছো তাতে পাতাগুলো লাল লাল হয়ে গেছে, সেটা কিন্তু আজকের নয়, বহু পুরনো। আমি ছোটবেলা থেকে দেখেছি জানো তো, এই ডায়েরির প্রত্যেকটা পাতায় পাতায় বাবা টাকা জমিয়ে রাখতো। আজ হয়তো দরকারটা ফুরিয়েছে। ওই বাড়ি থেকে এবার বেশ কিছু জিনিসপত্র নিয়ে এসেছি, সেগুলো তো তোমাদের দেখানো হয়নি, তাই ভাবলাম আজকে একটু একটু করে দেখিয়ে দিই। এই জামাটা না সেই পুরীতে যখন আমরা প্রথমবার সবাই মিলে গেছিলাম, বলতে পারে আমাদের ফার্স্ট ট্রিপ, সেই সময় মাম্মামকে আমরা গিফট করেছিলাম। সেটা এখন আর হচ্ছে না, তাই মাম্মাম বললো তুই নিয়ে যা, তুই পরতে পারবি। আর মাম্মামের শাড়ির খাজানা থেকে এই শাড়িটা আমি বের করেছিলাম সেদিন। মায়ের যদিও অনেক শাড়ি আছে, তবে মা মাম্মাম এদের শাড়ি পরার একটা আলাদাই ব্যাপার আছে। দেখো, এমনি শাড়ি পরতে আমি খুব ভালোবাসলেও এই গরম বা চলাফেরার অসুবিধার জন্য আমি শাড়ি খুব একটা ক্যারি করি না, সেটা তোমরা দেখেইছো। তবে শুট পারপাস বা বিভিন্ন নর্মাল কাজের জন্য এই কটনের পুরনো শাড়িগুলো বা এমনি পুরনো শাড়িগুলোকে বিভিন্ন স্টাইলে ক্যারি করতে আমার বেশ ভালোই লাগে। আর এই শাড়িটা সেদিন মাম্মামের খাজানা থেকে বের করে আমার এত ভালো লেগেছে, তাই নিয়ে চলে এসেছি। আর ট্রেনে আসতে আসতে প্রচুর ছুটকারা জিনিস কিনেছি, তার মধ্যে এটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, রুডির হাতের গ্লাভস। বেচারার হাতটা যে কি অবস্থা হয়ে গেছে, তাই এটা না কিনে আর পারলাম না। যাই হোক, তবে চলো এগুলো দেখতে দেখতেই আজকের মতো ভিডিওটা শেষ করি। কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। তবে আজকের মতন আসি, টাটা।